বিশ্বাসঘাতকতা ও রক্তাক্ত ইতিহাসের সাক্ষী বহনকারী নগরী মুর্শিদাবাদ। এই বিশাল উপমহাদেশের 200 বছরের পরাধীনতার সূত্রপাত যেখান থেকে, তারই নাম মুর্শিদাবাদ, যার পথে ঘাটে ছড়িয়ে শুধুই ইতিহাস। প্রতিটা ইট, প্রতিটা বালুকণা আর নির্বাক ভাগীরথী, যারা সাক্ষী বহন করছে সবটুকু নৃশংসতার। আমি প্রিয়াঙ্কা, আপনাদের মানস ভ্রমণের সঙ্গী। তেপান্তর দ্য এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে। জানাবো তার ইতিহাস, দেখাবো তার এই মুহূর্তে পরিস্থিতি, পরিচয় করাবো বিভিন্ন গ্রাম ও আমাদের ঐতিহ্যের সাথে। আজ আমি দাঁড়িয়ে সেই ইতিহাসের প্রাঙ্গণে, ভাগীরথীর অপর পারে খোশবাগের সামনে। খোশবাগ, যার আগে নাম ছিল খুশবুবাগ, নির্মাণ করেন আলীবর্দী খাঁ। এখানে তিনি অভিনব রীতিতে নির্মাণ করেন একটি মসজিদ। এখানে প্রথম কবর দেওয়া হয় আলীবর্দী খাঁর মাকে। কবর আছে আলীবর্দী খাঁ এবং বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার। চলুন আজ আপনাদের ঘুরে দেখাই সম্পূর্ণ খোশবাগ চত্বর এবং জানাই গাইডরা কি বলেন খোশবাগ নিয়ে। কতটা সত্যি, কতটা মিথ্যা জানুন এই ভিডিওতে। যে কোনো ঐতিহাসিক জায়গায় ঘুরতে গেলে সত্যি বলুক মিথ্যা বলুক, একটা গাইড নেওয়া খুব প্রয়োজন। তাদের মুখে মিথ্যা গল্প শুনতেও বেশ লাগে। লাল স্থাপত্যটির ডান হাতে বোর্ড, ছোট্ট ইতিহাস খোশবাগ সম্পর্কে। আমরা খোশবাগে ঢুকেই প্রথমে একটা গাইড নিলাম 150 টাকার বিনিময়ে। আমরা তো যাই সামনে পুরো বলে দিই, বুঝিয়ে দিই, 150 টাকা নিয়ে প্রবেশ করলাম খোশবাগে। বড় বড় ফটক আর খিলান পেরিয়েই বিশাল বাগান। বাঁদিকে চোখে পড়ল এএসআই এর বোর্ড, প্রোটেক্টেড মনুমেন্ট। সাজানো বাগানের মাঝখান দিয়ে এগিয়ে গেলাম আরো কিছুটা, উঠলাম লাল দেওয়ালের ঘেরাটোপে থাকা একটি চত্বরে। চলুন শুনে নি গাইডের মুখে এই স্থান সম্পর্কে কি বলছেন তিনি। তো আপনারা যে জায়গাটা এসছেন, এই জায়গাটা নবাব আলীবর্দী নির্মাণ করেছিল, সিরাজউদ্দৌলা দাদু। তো আলীবর্দী যখন নির্মাণ করেছিল 1740 খ্রিস্টাব্দে, তখন এটা পুরো গোলাপের বাগান ছিল, ফুলের বাগান। এই জায়গাটাতে 108 রকমের গোলাপের চাষ করতো নবাব আলীবর্দী। আর এই জায়গাটার নাম রেখেছিল তখন উনি খুশবুবাগ, কেননা ফুলের সুগন্ধ থেকে আসতো খুশবু। আর এটা ওনার বাগান বাড়ি ছিল, বাগান থেকে আসতো বাগ, খুশবুবাগ। পরবর্তী সরকার নেওয়ার পরে জায়গাটার নাম উল্লেখ করে রেখেছে খোশবাগ। খোশ মানে আনন্দ, বাগ মানে বাগিচার, মানে আনন্দর উদ্যান। তো এই খোশবাগে 1 বছরের মধ্যে 34 জনের সমাধি হয়েছিল, 1756 থেকে 57-র মধ্যে। 34 জনের মধ্যে 32 জনকে হত্যা করা হয়েছিল, প্ল্যানিং মার্ডার করা হয়েছিল, আর 2 জন নর্মালি মারা গেছিল। আলীবর্দী বয়সে মারা গেছিল। সিরাজউদ্দৌলার বেগম লুৎফুন্নেসা, উনি পাগল হয়ে মারা গেছিল। বাকি সবাইকে হত্যা করা হয়েছিল। তো এই খোশবাগের সর্বপ্রথম সমাধি নবাব আলীবর্দীরই হয়েছিল। আলীবর্দীর সমাধি সিরাজউদ্দৌলা নিজের হাতে দিয়েছিল 1756 সালে। তার 1 বছর পরই পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালে। 1757 সালে পলাশির যুদ্ধের পরে সিরাজউদ্দৌলার পুরো বংশধরটাকে হত্যা করে দিয়েছিল, দিয়ে এখানে সমাধি দেয়। তো যাকে যেরকমভাবে মেরেছিল এক এক করে তাদের সমাধি দেখাবো, তার নাম, ইতিহাস বলতে বলতে আপনাদের আমি নিয়ে যাব। সমাধি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার দিদা, নাম হচ্ছে সারফুন্নেসা বেগম। এই সারফুন্নেসা বেগম, বেগমদের মধ্যে আর এনাদের বাড়ির পরিবারের মধ্যে খুবই সম্মানিত ছিলেন আর খুবই বুদ্ধিমতী ছিলেন। এই কারণে এনাকে সম্মান জানিয়ে প্রথম গেটের সামনে দেওয়া হয়েছে, যে মানুষজন এই খোশবাগ গেলে প্রথম তাকে দর্শন করতে পারে। গল্পের প্রথমেই ছেদ পড়ল। গাইডরা বললেন এখানের প্রথম সমাধি আলীবর্দী খাঁর, এবং এখন যেটা দেখছেন এটি সিরাজের দিদা অর্থাৎ আলীবর্দী খাঁর স্ত্রীর। কিন্তু না, এই চত্বরে প্রথম সমাধি দেওয়া হয় আলীবর্দী খাঁর মাকে। এটি সেই সমাধি
যা আলীবর্দী খাঁর জীবদ্দশায় অর্থাৎ যার জন্যই নির্মিত এই খোশবাগ। এরপর এগিয়ে এই চত্বরেই দেখতে পাবেন আরো দুটি সমাধি। একটা জিনিস লক্ষ্য করবেন, মহিলাদের সমাধি সবসময় পাঁচিলে ঘেরা থাকে। গাইড জানালেন এই দুটি আমিনা বেগম এবং ঘসিটি বেগম, অর্থাৎ সিরাজের মা এবং মাসি। কিন্তু আমরা জানি ইতিহাস বলছে তাদেরকে হত্যা করা হয় জলে ডুবিয়ে, অর্থাৎ বুড়িগঙ্গায় তাদের নৌকাটা ডুবিয়ে দেওয়া হয় যে নৌকায় ছিলেন তারা। তাহলে সেখান থেকে এখানে এনে নিশ্চয়ই তাদের সমাধি দেওয়া হবে না। তাহলে এই দুটো কার সমাধি? ধোঁয়াশা থাকলেও এটুকু পরিষ্কার যে এই দুটো আমিনা বেগম এবং ঘসিটি বেগমের সমাধি নয়। বড় মাসি ঘাসিটি বেগম, যার নাম ওপার মতিঝিল তৈরি। এই ঘাসিটি বেগম ইংরেজদের সঙ্গে মিলে আর মির্জাফরের সঙ্গে মিলে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এই যে সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম, আলীবর্দীর ছোট মেয়ে। এই চত্বর থেকে সোজা বেরিয়ে গেলাম ডান দিকে। এই সময় পরিচয় হলো জার্মান থেকে আসা বেশ কিছু মানুষের সাথে। যেখানে ইতিহাসের প্রতি আমাদের এত অনীহা, সেখানে তাদের সেই ইতিহাসের প্রতি এত আগ্রহ দেখে সত্যি যেমন ভালো লাগছিল, তেমনি দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই আসলো না। থ্যাংক ইউ। যাই হোক, বাঁচুক ইতিহাস, এটুকু আমারও প্রচেষ্টা। ডান দিকে লক্ষিত হবে বড় একটি চাতাল, যেখানে আছে বেশ কিছু কবর। আগে দেখে নি গাইড কি বলছেন, তারপর না হয় আসবো সত্যতায়। ছোট বড় মিলে 17 জনের সমাধি আছে। নবাব সিরাজউদ্দৌলাকে যখন মির্জাফরের বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল, নিমকহারাম দুয়ারি নাম শুনেছেন? ওই নিমকহারাম দুয়ারিতে যখন সিরাজকে বন্দি করে রেখেছিল, তখন সিরাজউদ্দৌলাকে বলেছিল মির্জাফর রবার্ট ক্লাইভ যে সিরাজ তোমার শেষ ইচ্ছে কি আছে মরার আগে? নবাব সিরাজউদ্দৌলা বলেছিল যে বিহারের কিছু ঢাকায় আমার আত্মীয় স্বজন আছে, তাদেরকে আমি দেখতে চাই, এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে। তখন ওনাদের 17 জনকে নেমন্তন্ন করে ডেকেছিল বিহার থেকে, ঢাকা থেকে। ওনারা এসেছিল সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার জন্য মির্জাফরের বাড়িতে। মির্জাফরের বড় ছেলে ইমরান, উনি দেখছে যে ওনারা হচ্ছে সিরাজউদ্দৌলার আত্মীয় স্বজন। ওনারা যদি সিরাজউদ্দৌলার সঙ্গে দেখা করার পরে যদি ফিরে চলে যায় ওনাদের দেশ, তাহলে তো পরে থেকে ওনারা সিরাজউদ্দৌলার হয়ে দাবি করতে পারে বা যুদ্ধ ঘোষণা করতে পারে। এই কারণে ওনাদের 17 জনের মধ্যে কাউকে আর ফিরে যেতে দেয়নি। ওনাদের জন্য যে খাবার বানিয়েছিল, ওই খাবারে মিলন বিষ মাখিয়ে দিয়েছিল। ওই বিষ মাখানো খাবার এই 17 জনকে খাইয়ে একই দিনে এই 17 জনকে হত্যা করেছিল। গাইডের কথা অনুযায়ী এখানে আছে 17 জনের কবর, যাদের ঢাকা থেকে ডেকে এনে খাবারের সাথে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করা হয়। প্রথম কথা, সিরাজ কিনা এনাদের দেখতে চেয়েছিলেন। এদিকে ইতিহাস বলছে সিরাজ ধরা পড়ার একদিনের মধ্যেই তাকে হত্যা করা হয়। এটুকু সময়ে ঢাকা থেকে কাউকে ডেকে আনা সম্ভব কি? যেখানে নবাব পরিবারের মহিলাদের সমাধি দেওয়ালের অভ্যন্তরে থাকার কথা, সেখানে এগুলো ব্যতিক্রম কেন? সমাধিগুলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন কখনোই এগুলো এক সময় দেওয়া কবর নয়। যদি তাদের একসাথে মারা হতো তাহলে সেটা গণকবর হতো, কিন্তু এটি তা নয়। যদি তাদের হত্যাই করা হয় তাহলে এত যত্ন করে কবরগুলো নিশ্চয়ই দেওয়া হতো না। কিছু কিছু কবরে আবার কোষ্ঠী পাথরের ফলক, কিছু কিছু কবরে ফরাসি ভাষারও উল্লেখ। আর একটু এগিয়ে এসে বাঁদিকে গাছতলায় গাইড দেখালো 3টি কবর, যাদের মধ্যে একটি দানসাব ফকির, একটি তার স্ত্রী এবং অপরটি তার পুত্র নামে পরিচিত। এর সম্পূর্ণ ডিটেলস ভিডিও ও সত্যতা তুলে ধরেছি আমার আগের ভিডিওটিতেই, অবশ্যই দেখতে পারেন। আসলে এগুলো কোনো বিশ্বস্ত কর্মচারীর সমাধি হতে পারে। দানসাব ফকির মারা যান সিরাজের বহু পূর্বে, আর মৃত মানুষ নিশ্চয়ই কাউকে ধরিয়ে দিতে পারবে না। এই ঘিরাটা দেখছেন? এই ঘিরাটার মাঝখানে সমাধি আছে। আচ্ছা, ওনার নাম হচ্ছে দানেশ ফকির। আচ্ছা, উনি কিন্তু একটা ঘাটের মাঝি ছিল। ওনার কাজ ছিল তখনকার দিনে নৌকো চালানো। নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধতে যখন পরাজিত হয়ে যায়, তখন সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে যেতেছিল ওনার বাবার দেশ বিহার মুঙ্গের। তখন গোটা মুর্শিদাবাদটাতে মির্জাফর ও রবার্ট ক্লাইভ ডঙ্কা পিটে ঘোষণা করে দিয়েছিল যে সিরাজউদ্দৌলা পালিয়ে গেছে, সিরাজকে যিনি ধরে দিবে তাকে 1001 টাকা দামের চন্দ্রমুদ্রা পুরস্কার দেওয়া হবে। ওই দানিশ ফকির জানতো সিরাজউদ্দৌলা পরিবার নিয়ে ওনার নৌকোতে করে পালিয়ে যেতেছিল, কিন্তু সিরাজউদ্দৌলারা ওনারা পালানোর টাইমে পুরো গায়ের পোশাক থেকে পাল্টে দিয়েছিল।
কিন্তু সিরাজউদ্দৌলার পায়ে ছিল নাগরা জুতো, হীরামতি মুক্ত দিয়ে। ওই জুতোটাই পাল্টাতে পারেন। ওই জুতো দেখে দানিশ ফকির সিরাজউদ্দৌলাকে চিনতে পেরে যায়। সেটা হচ্ছে রাজমহল ঘাটে, সেটা এখন ঝাড়খণ্ড জেলা করছে। সিরাজউদ্দৌলাকে নিয়ে চিনতে পেরে মির্জাফর আর রবার্ট ক্লাইভকে খবর দিয়ে দেয়। এরপর এগিয়ে গিয়ে বাঁদিকে আরো একটি চাতাল দেখবেন, যেখানে শায়িত 3 দেহরক্ষী। সিরাজউদ্দৌলার বডিগার্ড, এনার নাম হচ্ছে উপায় নেই গোলাম হোসেন। মানুষ দেখবেন এখনো বলে কথায় কথায় উপায় নেই। সে হচ্ছে উপায় নেই গোলাম হোসেনের সমাধি। সিরাজউদ্দৌলার খুব বিশ্বাসিত মানুষ ছিল ইনি। ইনার অ্যাকচুয়ালি ভালো নাম ছিল পরণদেব চক্রবর্তী, হিন্দু ছেলে ছিল ইনি। পরনে ইসলাম ধর্ম নেই বলে তাকে সম্মান জন্য এখানে কবর দেওয়া হয়। ও পাশে আব্দুল হোসেন আর এই পাশে আব্দুল হোসেন, 2 ভাই হাফসিট ফৌজদার, যাকে বলছে ছেলেও না বা মেয়েও না। ওনারা ছিল লুৎফান্নেসার বডিগার্ড। মেয়েদের কাছে ছেলে দিত না, খোঁজা দিত। সব মারা যাওয়ার পরে লুৎফা এখানেই থাকতো। সামনে পাঁচিটা, তার মানে এই দুটো সমাধি পরবর্তীকালে দেওয়া হয়েছে, তাই তো? দুটো, হ্যাঁ, সব লাস্টে লুৎফান্নেসা লুৎফা মারা যাওয়ার পরে। ওই পাঁচিটা দেখছেন? হ্যাঁ, পাঁচিটার এই পারে একটা উঁচু করে ঢিপ আছে, ঘাস হয়ে গেছে বলে বোঝা যাচ্ছে না, এরকমই চাতাল আছে। ওখানে লুৎফার বাড়ি ছিল। আচ্ছা, ওই ছোট পাঁচিটা পরে থেকে দেওয়া হয়েছে, সরকার নেওয়ার পরে দিয়েছে। ও পাটটাতে না বিশাল বড় পুকুর আছে একটা, ওই পুকুরে সিঁড়ি বাঁধা ঘাট আছে, এখন মাছ চাষ করে। ওই পুকুরে স্নান টান করতো উনি, লুৎফান্নেসা। আর এই কোনাকুনি একটা বিশাল বড় ইন্দারা আছে, ওই ইন্দারা থেকে লুৎফা জল টল তুলে খেত তখনকার দিনে। যখন উনি থাকতো ওনাকে কিছু টাকা ভাতা দিত ব্রিটিশ সরকার সংসার চালানোর জন্য। 400 টাকা রকম ভাতা দিত। সেই টাকার মধ্যে বলে খরচা করে যেটা বেঁচে যেত আশেপাশে গরিবদেরকে সবকে দান করে দিত সমানভাবে। ওই মির্জাফরের ছেলে মিরন লুৎফাকে এসে বলেছিল এই খোঁজভাবে যে লুৎফা তোমাকে আমার দাসী হয়ে থাকতো, তোমাকে আমি বিয়ে করতে চাই। তখন ওই লুৎফান্নেসা বলেছিল যে আমি হাতির পিঠে করে চেপেছি, তুমি কি করে ভাবলে যে আমি গাধার পিঠে চাপবো, যে তোমার আমি দাসী হয়ে থাকবো, আর তুমি আমাকে মামা হয়ে প্রস্তাব দিচ্ছ, তুমি বজ্র ঘাটেই মরবে। তখনই কিন্তু লুৎফার যে মেয়ে ছিল একটা ওনার কোলে 4 বছরের, ওই মেয়েটাকে ওনার কোল থেকে জোর জবরদস্তি কেড়ে নেয়, তুমি আমার দাসী না হলে তোমার মেয়েকে আমি মেরে দেবো তোমার চোখের সামনে। লুৎফা মেনে নেয়নি বলে ওনার মেয়েটাকে কেড়ে নিয়ে যে এই ভাগীরথী গঙ্গাতে চুবিয়ে চুবিয়ে মারে। এই যে দোকানটা দেখছেন না, এটাই ছিল গঙ্গার ঘাট তখনকার দিনে, নবাবী আমল। সেই গঙ্গাটা চর করতে করতে দূরে চলে গেছে। এখানে যখন লুৎফার মেয়েকে ডুবিয়ে মারে তখন লুৎফান্নেসা দেখে সহ্য করতে না পেরে পাগল হয়ে যায়। পাগল অবশ্যই তাকে মারে উনি, দাসীও বানায়নি, ছেড়ে দিয়েছিল। উনি এখানে 29 বছর বেঁচেছিল। 1786 সালে সে মারা গেছিল। লুৎফান্নেসার সমাধি সিরাজউদ্দৌলার পায়ের নিচে আছে। মেয়ের সমাধিটা? মেয়েরও আছে। এরপর প্রবেশ করলাম মূল সমাধি ভবনে, যেখানে আছে 7টি সমাধি। একদম মাঝে শ্বেত ও কৃষ্ণবর্ণ পাথরে আলীবর্দী খাঁর সমাধি, যে সমাধি সিরাজ নিজে হাতে দিয়েছিলেন। তার পাশেই শায়িত সেই হতভাগ্য নবাব সিরাজউদ্দৌলা। আজ ফলক লাগানো থাকলেও এটা আগে ছিল না, ফলকহীন শুধু মাটির একটা ঢিবি ছিল এই সমাধি। তার পূর্ব পার্শ্বে তার ভাই মির্জা মেহেদী, যাকে প্রথমে কারারুদ্ধ ও পরে হত্যা করা হয়। সেও এক নৃশংস হত্যা। দুদিকে দুটি তক্তার চাপ প্রয়োগ করে পিষে মারা হয় এই 15 বছরের বালককে। মুতাক্ষরিন গ্রন্থে আমরা সেই উল্লেখই পাই। কেটে 4 টুকরো করে দিয়েছিল, বডি থেকে সেলাই করে গোটা মুর্শিদাবাদ ঘুরিয়েছিল হাতির পিঠে করে, দেখে এনে সমাধি দিয়েছিল। কারণ ইনি মারা যাওয়ার আগে বলেছিল যে তোমরা আমাকে যেখানে মারো বা যেখানে হত্যা করো, আমার সমাধি যেন আমার দাদুর পাশে হয়। এই কারণে ইংরেজরা আমার দাদুর পাশে দিয়ে গেছিল, আলীবর্দীর পাশে। আর নিজের ভাই ছিল না, পালিত ভাই, তাকে নিজের ভাই রকম ভালোবাসত। তাকে মাটিতে ফেলে হাতির পা দিয়ে চিপে মারা হয়েছিল। 14 বছরের ছেলে ছিল এটা। হ্যাঁ, আর এই হচ্ছে লুৎফান্নেসা সিরাজউদ্দৌলার বেগম। ভালো নাম ছিল রাজকুমারী। আলীবর্দী সিরাজউদ্দৌলার বাড়ির কাজের মেয়ে ছিল। সিরাজের পায়ের তলায় তার প্রিয়তমা স্ত্রী লুৎফান্নেসা। তার পাশে শায়িত আরো একটি কবর, যাকে কেউ মোহনলালের বোন সিরাজের স্ত্রী আলিয়া বলে উল্লেখ করেন। অনেকের মতে ইনি মির্জা মেহেদীর স্ত্রী। আসলে এই সমাধিটির পরিচয় কোনো গ্রন্থে সেভাবে পাওয়া যায় না। আলীবর্দী খাঁর পায়ের নিচে একটি ছোট কবর, যাকে লুৎফান্নেসার কন্যা বলে উল্লেখ করা হয়। তবে এই সমাধিটি এবং তার পাশে আরো 2টি সমাধির উল্লেখ কোনো বইতে পাওয়া যায় না। তবে তাদেরই কোনো বংশের সমাধি সেটুকু বোঝা যায়।
সমাধি ভবনটি ঘুরে দেখছিলাম এক অন্য আবেগে। পরিবর্গার সুন্দর ক্ষেত্র, এখানে অবস্থিত 12টি দরজা, দেওয়ালে অবস্থিত প্রদীপ প্রজ্বলনের কুলুঙ্গি, জায়গাটা একটা হাহাকার, একটা তীব্র ব্যথা অনুভব করায় অন্তরে। এরপর এগিয়ে গেলাম মসজিদটির দিকে। এর শিল্পরীতি অদ্ভুত। নামাজ পড়ে পিছনে তাকালেই একদম গেটের বাইরে পর্যন্ত দেখা যায়, যেখান দিয়ে তখন বইতো ভাগীরথী। চলছে মুর্শিদাবাদ পর্ব, তার ইতিহাস, সত্যতা। পরের পর্বে দেখাবো খোশবাগের অনতি দূরে টেরাকোটার কাজের উৎকৃষ্ট উদাহরণ স্বরূপ ভট্টবাটি ধাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অশেষ ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ও সঙ্গে থাকার জন্য।